করোনা ভ্যাকসিনের জন্য অর্থের বরাদ্দ আছে সংসদে। প্রধানমন্ত্রী দেশের মানুষের সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার। নারায়ণগঞ্জ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে 31। মামলা সিআইডিতে তদন্ত রিপোর্ট দিতে আরও সময় চায় কমিটি। সিনহা হত্যা, কক্সবাজারের এসপিকে আসামি করার আবেদন খারিজ। ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2 মামলা। বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতেই ব্যাংকে সাইবার হামলার সতর্কতা, গ্রাহকদের সাবধান হওয়ার পরামর্শ। এবং রিজেন্ট শাহিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ঝুলছে 60 মামলা, প্রতারণা সহ 2টি চার্জশিট শিগগির। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদ। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর 2 পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়াও সংবাদ আরও থাকছে। বিভিন্ন ব্যাংকে মুজিব কর্নার স্থান পেয়েছে বঙ্গবন্ধুর দুর্লভ চিত্র, জাতির পিতার লেখা বই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাকসিন পেতে সব দেশেই আবেদন করা হয়েছে। যারা আগে আনবে তাদের কাছ থেকেই ভ্যাকসিন সংগ্রহ করা হবে। জাতীয় সংসদে নবম অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদ নেতা বলেন, ভ্যাকসিনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা আছে। তাছাড়া নারায়ণগঞ্জের বিস্ফোরণের মতো মর্মান্তিক দুর্ঘটনা রোধে নিয়ম মেনে সবকিছু করার পরামর্শ দেন তিনি। জিয়াউর রহমান বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু করেছিলেন বলেও মন্তব্য করেন সংসদ নেতা। আরো জানাচ্ছেন মাহমুদ হাসান। একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে সমাপনী বক্তৃতায় সমসাময়িক বেশ কয়েকটি ঘটনা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা থেকে দেশবাসীর সুরক্ষা নিয়ে ভাবনার কথা তুলে ধরেন সংসদ নেতা। বলেন, ভ্যাকসিনের জন্য টাকা রাখা হয়েছে এবং যে দেশে ভ্যাকসিন আবিষ্কার করুক না কেন তা আগেই দেশে আনা হবে। আমরা সব দেশে আমাদের আবেদন দিয়ে রেখেছি, তার জন্য টাকাও বরাদ্দ করে রেখেছি, যে যেখান থেকে আগে পাওয়া যায় আমরা সেটা নেব এবং আমাদের দেশের মানুষকে এই করোনা মুক্ত করবার জন্য তা ব্যবহার করব, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন প্রধানমন্ত্রী। বলেন, নামাজ পড়া অবস্থায় মৃত্যু দুঃখজনক। মসজিদ নির্মাণ করা হয়েছে এমন একটি জায়গায় যেখানে গ্যাসের লাইন ছিল, সেই লাইনের উপর, এবং তার কোনো অনুমোদন ছিল না, কোনো নীতিমালা ছিল না, বা জায়গাটাও কোনো মসজিদ কমিটির না, এবং এইভাবে অননুমোদিত অপরিকল্পিতভাবে করার ফলে আজকে যে দুর্ঘটনাটা ঘটে গেল এবং কতগুলি জীবন ঝরে গেল। ভবিষ্যতে কেউ যদি কোনো স্থাপনা করেন, অন্তত নিয়ম নীতিমালা মেনে করবেন, যাতে এই ধরনের দুর্ঘটনা আর আমাদের করতে না হয়। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের হাত ধরেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শুরু। এটা তো জিয়াউর রহমানের আমল থেকেই শুরু। আমাদের বহু নেতাকর্মী লাশও পাওয়া যায়নি। আমি কিছুদিন আগে আমি পার্লামেন্টে বলেছি যে এরকম বহু ঘটনা ঘটেছে, আর তারপরে তো একেবারে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী। নিজেদের পানির ট্যাঙ্কি অন্তত 6 মাস পর। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা 31 জনে দাঁড়ালো। দগ্ধ 5 জনের অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার অবস্থা এখনো হয়নি বলে জানিয়েছেন শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন। আরও জানাচ্ছেন রাসেল খান। নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের শারীরিক অবস্থা জানাতে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এই সংবাদ সম্মেলন। আমাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় 37 জন রোগী আমাদের এখানে আসছিল। হাসপাতালের প্রধান সমন্বয়ক সামন্তলাল জানান, দগ্ধ সবার শ্বাসনালী 22 থেকে 94% পুড়ে গেছে। তারা কেউই আশঙ্কামুক্ত নয়। জন আইসিইউতে আছে, সবাই মেজর বার্ন এবং সবারই শ্বাসনালী পুড়ে গেছে, কেউ শঙ্কামুক্ত না। আমরা আমাদের
রাষ্ট্রের সর্বাত্মক সরকার প্রধান থেকে নির্দেশ অনুযায়ী সর্বাত্মক চেষ্টা আমরা করে যাচ্ছি, বাকিটা উপরওয়ালার ইচ্ছা। প্রধানমন্ত্রীর নির্দেশে দগ্ধদের দেখতে হাসপাতালে আসেন একজন চিকিৎসক। চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। পরে তিনি সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জের ঘটনায় দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে যতটুকু এই রোগীদের সাথে যা কিছু করা উচিত সব কিছু করা হচ্ছে এবং করা হবে। অবস্থার উন্নতি হলে কারো দরকার হলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে বলেও জানান তিনি। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দিতে আরও 7 দিনের সময় চেয়েছে। বাইতুস সালাত জামে মসজিদ পরিদর্শন করে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহিরা ববি সহ অন্য সদস্যরা। এদিকে তিতাস কর্তৃপক্ষ গত 3 দিন ধরে খোঁড়াখুঁড়ি করে যে গর্ত করেছিলেন তা ভরাট করা হচ্ছে। সেই সাথে ডিপিডিসির একটি টিম বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের কাজ করছে। মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্ত কর্মকর্তা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে আসামি করতে বাদীর আবেদন খারিজ করে দিয়েছে আদালত। এদিকে টেকনাফে ক্রসফায়ারে হত্যার অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ সহ 56 জনের বিরুদ্ধে আরও 2টি মামলা হয়েছে। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনকে সিনহা হত্যা মামলার আসামি করতে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে আবেদন করেন বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস। শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেয় আদালত। আইনজীবী জানান, আদালত বলেছে তদন্তে কেউ বাধা দিলে তদন্ত কর্মকর্তাই ব্যবস্থা নিতে পারে। যে আবেদন করেছে সে আবেদন শুনানির পর মাননীয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই মামলা না মঞ্জুর করে একটা অবজারভেশন দিয়েছে। যা হচ্ছে যে মামলা তদন্তকালীন সময়ে হস্তক্ষেপ প্রভাব বিস্তার অর্থাৎ হেম্পাইন টেম্পানি কেউ করলে সে ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার ক্ষমতা তদন্ত কর্মকর্তা রয়েছে। এর আগে বাদী শারমিন শাহরিয়ার ফেরদৌস তার আবেদনে অভিযোগ করেন এসপি মাসুদ হোসেন আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে। উনি যেমন ডিভিশন দিচ্ছেন, মানে ওনার পাওয়ারের মিসইউজ করছেন, এটা উনি করতে পারেন না। ফোন আলাপ দেখেছেন আপনারা, আমার ভাইকে মানহানিও করলো তারা। মানে উনি কিন্তু একটা ইনস্ট্যান্ট প্রেস ব্রিফিংয়ে বললেন যে সিনহা মোহাম্মদ রাশেদ খান যিনি নিহত হয়েছেন তার সাথে ইয়ে পাওয়া গেছে, ওটা কিন্তু উনি ইনস্ট্যান্ট বলতে পারেন না। এদিকে টেকনাফের 2 জনকে ক্রসফায়ারের নামে হত্যার অভিযোগে বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস সহ 56 জনের বিরুদ্ধে আদালতে আরও 2টি মামলা হয়েছে। বাহারছড়া নুরুল আমিন ও মোহাম্মদ সেলিম বাদী হয়ে এই মামলা করেন। রত্না জামান, একুশে টেলিভিশন। ব্যাংকে সাইবার হামলার বিষয়ে সতর্কতা জারির বিষয়টি নিয়মিত কাজের অংশ বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলছে, বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতেই এমন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে গ্রাহকদের সচেতনতাই হ্যাকিং থেকে বাঁচার অন্যতম উপায় বলে দাবি করছেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা। এজন্য মোবাইল ব্যাংকিং অ্যাপস ও কার্ড ব্যবহারে বাড়তি সতর্কতার পরামর্শ তাদের। তৌহিদুর রহমানের রিপোর্ট। ব্যাংক অভ্যন্তরীণ ও বৈদেশিক লেনদেন চালু রেখে অর্থনীতিকে সচল রাখার অন্যতম মাধ্যম। যুগের সাথে তাল মিলিয়ে কাগজি ব্যবস্থাপনা থেকে বেরিয়ে এসে বেশিরভাগ ব্যাংক এখন কার্যক্রম পরিচালনা করছে অনলাইনে। এর ফলে গতি এসেছে ব্যাংক লেনদেনে। প্রায় 24 ঘন্টায় সেবা পাচ্ছেন গ্রাহকরা। তবে ডিজিটাল সুবিধার কিছু বিপরীত চিত্র রয়েছে। সামান্য অসতর্কতায় বিশ্বের নানা প্রান্তে ওঁত পেতে থাকা হ্যাকাররা ডিজিটাল নিরাপত্তা ব্যবস্থা ভেঙে চুরি করছে গ্রাহকের অর্থ। উত্তর কোরিয়ার একটি হ্যাকার গ্রুপ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলা চালাতে পারে এমন তথ্য পেয়ে সম্প্রতি ব্যাংকগুলোকে অনলাইন কার্যক্রমে বাড়তি সতর্ক হওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। আমরা বিভিন্ন ব্যাংকগুলোকে অ্যালার্ট থাকার জন্য আমরা একটু বলে দিই, জাস্ট এটা একটা রুটিন মাফিক কাজ। এটা এমন কোনো অ্যালার্ট না যে একটা রেড অ্যালার্ম জারি করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ব্যাংক এটিএম বুথ ব্যবহারে সময় নির্ধারণ করে দিয়েছে। সুইফট সহ অর্থ লেনদেনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলো ব্যবহারে সতর্ক আছে ব্যাংকগুলো। তবে হ্যাকিং এড়াতে গ্রাহকদের সচেতন হওয়ার তাগিদ ব্যাংকের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের। এটিএম এবং কার্ড সিস্টেমে
এরকম আগেও অনেক ইনসিডেন্ট হয়েছে। সুইফটের অ্যাক্সেস কন্ট্রোল ক্ষেত্রে একেবারে লেটেস্ট প্রিভেন্টিভ মেজারগুলি ইউজ করি, যেটা আমরা অ্যাক্সেসের জন্য আমরা কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করি। আপনি সোশ্যাল মিডিয়া থেকে আপনার ক্রেডেনশিয়াল, আপনার সমস্ত ইনফরমেশন নিয়ে যাচ্ছে ওরা, ফোনে ওরা কথা বলবে, আপনি বিশ্বাস করে ফেলবেন, তারপর আপনাকে একটা অফার দিবে, আপনি কিন্তু ওই ফাঁদে পা দিবেন, এবং ওটার মাধ্যমে শুধু সে না, আপনি করতে পারবেন না, সেই সাথে আপনি যে ব্যাংকটার সাথে কানেক্টেড, আপনি যে সিস্টেমটার সাথে কানেক্টেড, সেই সিস্টেমটাকে সে ভালনারেবল করে ফেলছেন। পাবলিক অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিজের ব্যাংক আইডি, পিন, পাসওয়ার্ড সহ গোপন তথ্যগুলো কাউকে না জানানোর পরামর্শ তাদের। টু প্রোটেক্ট আওয়ার কাস্টমার ডাটা, এটার জন্য যা কিছু করা দরকার, আমার বিশ্বাস, আমি না, প্রত্যেকটা ব্যাংক তার সর্বোচ্চ লেভেলে চেষ্টা করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভাইরাস পরীক্ষা ও চিকিৎসায় জালিয়াতি সহ নানা অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত 60টি মামলা রয়েছে। আটক শাহিদের বিরুদ্ধে করা অস্ত্র মামলার চার্জশিট দিয়েছে র্যাব। প্রতারণা সহ আরও 2টি মামলার চার্জশিট শিগগিরই দেওয়া হবে বলেও জানান র্যাব কর্মকর্তারা। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। করোনা সংক্রামিতদের নমুনা সংগ্রহ করে টেস্ট না করে রিপোর্ট দেয়া সহ নানা অভিযোগে চলতি বছরের 6 জুলাই রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালায় র্যাব। পরের দিন হাসপাতালের 2টি শাখা সিলগালা করা হয়। মামলা করা হয় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহেদ সহ 17 জনের বিরুদ্ধে। সর্বশেষ সাতক্ষীরা সীমান্ত দিয়ে দেশ ত্যাগের সময় র্যাবের হাতে আটক হন শাহেদ করিম। গ্রেফতারের আগে 16টি মামলা ছিল শাহেদের বিরুদ্ধে। গ্রেফতার হওয়ার পর মামলা হয় আরও 13টি। 2008 সাল থেকে শাহেদের বিরুদ্ধে 29টি মামলার তথ্য পাওয়া গেছে। আগের 16টি মামলার মধ্যে তার সাজা হয়েছে 1টিতে। পুরনো মামলার 4টিতে খালাস আর 5টি মামলার বিচার স্থগিত হয়েছে। 2টির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে আর পরোয়ানা হয় 2টিতে। নতুন মামলাগুলোর তদন্ত চলছে। 2009 সালে প্রতারণার অভিযোগে উত্তরা ও লালবাগ থানায় 4টি মামলা হয়, সেগুলো থেকে খালাস পান তিনি। প্রতারণার আরও 5টি মামলা রয়েছে শাহেদের বিরুদ্ধে। অজ্ঞাত কারণে মামলাগুলো স্থগিত হয়ে যায়। বেশ কিছু মামলার তদন্ত করছে র্যাব, সিআইডি, থানা পুলিশ ও দুদক। র্যাবের দায়ের করা 3টি মামলার একটির চার্জশিট দেওয়া হয়েছে, বাকিগুলোর কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। উনি প্রতারণাকে এমন একটি নিপুণ শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন যাতে সাধারণ মানুষের পক্ষে তাকে বিচার বিশ্লেষণ করে তাকে নিরূপণ করা সত্যিই দুরূহ, এবং এর ফলশ্রুতিতে র্যাব সর্বমোট বাদী হয়ে 3টি মামলা দায়ের করে। গ্রেফতারের পর শাহিদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ আসে। এছাড়াও অনেক অভিযোগ রয়েছে শাহিদের বিরুদ্ধে বলে জানান র্যাবের কর্মকর্তা। সর্বমোট আমরা সেখানে 138টি অভিযোগ পেয়েছি এবং ইমেল পেয়েছি 12টির মতো। সব মিলিয়ে আমরা 150টির মতো আমরা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ শাহেদের বিরুদ্ধে অভিযোগ আমরা পেয়েছি। মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে শাহেদ সে টাকা বিদেশে পাচার করেছে বলেও আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তে উঠে আসছে। শাহেদ করিম 4টি দেশে মূলত ঘন ঘন যাতায়াত করতেন। আমাদের ধারণা এই সকল জায়গাতে বা এই সকল দেশে উনি অর্থ সম্পদ গড়ে থাকতে পারেন। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 31 এবং নারী 10 জন। এ নিয়ে মোট মৃত্যু 4634। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে করোনা সংক্রান্ত তথ্য বলছে 187তম দিনে 94টি ল্যাবে 15,559 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,892 জন। মোট শনাক্ত 3,32,970। এ পর্যন্ত করোনা পরীক্ষা 16,90,011 জনের। নতুন 2,746 সহ এ পর্যন্ত সুস্থ হয়েছে 2,33,550 জন। নিচে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দরকার হলে পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানো হবে, দাম বৃদ্ধির কারণ নেই বললেন বাণিজ্য মন্ত্রী। অর্থ পাচারের অভিযোগ, আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাফসিরকে দুদকের 2য় দফা জিজ্ঞাসাবাদ। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে।
প্রয়োজনে পেঁয়াজ আমদানিতে 5% শুল্ক কমানো হবে। এর জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে চিঠিও দেওয়া হয়েছে। এখনই দাম বৃদ্ধির কারণ নেই বলেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে নিজ কার্যালয়ে সফররত হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজাত্রুর সাথেও বৈঠক করেন বাণিজ্য মন্ত্রী। পরে সাংবাদিকদের বলেন, বাংলাদেশের পাশাপাশি ভারতেও পেঁয়াজের দাম বেড়েছে, তাই নতুন উৎস থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়ার সাথে যোগাযোগ হয়েছে। বাজার নিয়ন্ত্রণে টিসিবি বড় পরিসরে নামছে। 13 সেপ্টেম্বর থেকে সংস্থাটি ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি করবে বলেও জানান বাণিজ্য মন্ত্রী। এবার বিগ ওয়ে ইম্পোর্ট মানে সর্বকালের রেকর্ড আমরা ব্রেক করেই এবার সর্বোচ্চ পরিমাণ পেঁয়াজ ইম্পোর্ট করব। তো আমরা ফুল মনিটর করছি, দেখা যাক, হোপফুলি থিংস উইল বি বেটার। গতবার ভারত বন্ধ করে দেওয়ার কারণে আমরা নতুন মার্কেট থেকে ইম্পোর্ট করতে শিখেছি। টার্কি, ইজিপ্ট, এইসব কান্ট্রিগুলো থেকে, ইভেন নিউজিল্যান্ড, এইসব দেশ থেকে পেঁয়াজ গতবার আসার কারণে এবারও আমাদের লোকজনের কানেকশন ভালো আছে। অলরেডি আমরা টার্কি থেকে ইম্পোর্টের জন্য টেন্ডার দিয়েছি, টেন্ডারও পড়েছে, টিসিবি বোধহয় সেটাও এক্সপ্লোর করছে। দেশের চলমান প্রকল্পে দায়িত্বপ্রাপ্তদের নিজ অবস্থান থেকে কাজ করার তাগিদ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এর ব্যতিক্রম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সাউথ এশিয়া সাব রিজিওনাল ইকোনমিক কোঅপারেশন সাসেকের আওতায় প্রথম ও দ্বিতীয় প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় এ কথা বলেন তিনি। জনভোগান্তি কমাতে হবে। এছাড়া নির্মিত ফ্লাইওভার ব্যবস্থাপনা, বিশেষ করে পরিচ্ছন্নতার বিষয়টির উপর নজর দিতে হবে। নির্বাচনে বিএনপি জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হলে তাদের নেতিবাচক রাজনীতি, তাদের নির্বাচনী রাজনীতিতে ভোটের ক্ষেত্রে সংকুচিত করলে এতে সরকারের দোষ কি? নির্বাচন কমিশনের সব প্রণোদিত আইন প্রণয়নের উদ্যোগ সংবিধানের 119 অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে রাজনৈতিক দল নিবন্ধন আইনে সংশোধনী আনতে নির্বাচন কমিশনের উদ্যোগ প্রত্যাখ্যান করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন ব্যবস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি সরকারের হাতে ন্যস্ত করতেই নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে বলে অভিযোগ তার। এদিকে সকালে নয়াপল্টন দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ঢাকা 5 ও 18, নওগাঁ 6 এবং সিরাজগঞ্জ 1 আসনের উপনির্বাচনের প্রার্থীরা। এ প্রস্তাবে যেসব বিধান বাদ দেওয়া হয়েছে তার অন্যতম হল কমিশনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা, প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোট গ্রহণ করা বন্ধ করা, সর্বোপরি আইনের গুরুতর লঙ্ঘনের জন্য প্রার্থিতা বাতিলের 91 ধারার ক্ষমতা রোধ। এসব ক্ষমতা রোধ করলে কমিশন একটা ঠুটো জগন্নাথে পরিণত হবে। এই উদ্যোগ কোনো বিবেচনাতেই স্বাভাবিক কিংবা সময়োচিত নয়, বরং অস্বাভাবিক, অনভিপ্রেত, অগ্রহণযোগ্য। আবারও অস্থিতিশীল হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। প্রায় প্রতিদিনই বাড়ছে দাম। আমদানিকারকরা বলছেন, ভারতে বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় সরবরাহ হচ্ছে কম। প্রতিনিধির সহায়তায় আরও জানাচ্ছেন মাসুম আলিসা। একদিনের ব্যবধানে হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, বিক্রি হচ্ছে 37 থেকে 38 টাকা দরে। ব্যবসায়ীরা বলছেন, ভারতে বন্যার কারণে পেঁয়াজের উৎপাদন ব্যাহত হয়েছে, ফলে আমদানি কম। আর দেশীয় পেঁয়াজের সরবরাহ কম থাকায় আমদানি করা পেঁয়াজের দাম বাড়ছে। ক্রেতা বেশি কিন্তু মাল আমদানি কম হচ্ছে। এতে মনে করেন যে এই জন্য ভিতরেও দাম বেশি, ইন্ডিয়ার ভিতরেও দাম বেশি, আমাদের দেশেও এই জন্য দাম বেশি। সাউথে যে নতুন মাল উঠে ওখানে একদম পুরো বন্যা হয়ে যায়, বন্যা হওয়ার কারণে পেঁয়াজ নষ্ট হয়ে গেছে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারকদের সাথে বৈঠক করে দাম না বাড়ানোর আহ্বান জানানো হয়েছে। সভাতে আমরা তাদেরকে অনুরোধ করেছি বা তাদের প্রতি আহ্বান জানিয়েছি, পেঁয়াজের মার্কেট নিয়ে তারা যেন কোনো সিন্ডিকেট বা এই ধরনের কোনো কার্যক্রম তাদের পক্ষ থেকে না নেওয়া হয়। সাতক্ষীরার ভোমরা বন্দরেও আমদানি করা পেঁয়াজের দাম বাড়তি। একদিনের ব্যবধানে প্রতি টনে বেড়েছে $100। যেটা মিডিয়াম এটা $455 আজকে রেট, এবং যেটা গোল্ডটা সাইজ সেটা $470। তো আপনি অনুমান করতে পারতেছেন যে গত 2 দিনের তুলনায় অলরেডি আজকে $100 বাড়তি। যে প্রদেশ থেকে পেঁয়াজ আমদানি করা হয় সেখানে অতিবৃষ্টি এবং সেখানে কেজি প্রতি
4 থেকে 5 টাকা দাম বৃদ্ধির কারণে আমাদের দেশের আমদানিকারকরা আমরা পেঁয়াজ আমদানি করতে নিরুৎসাহিত ছিলাম। বাংলাদেশ থেকে এলসি করার জন্য কোনো ডলার নির্ধারণ করা নেই। বাজার বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের বাংলাদেশে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের বাজার বৃদ্ধি পেয়েছে। ভোমরা বন্দর দিয়ে চলতি অর্থবছরে 9 সেপ্টেম্বর পর্যন্ত পেঁয়াজ আমদানি হয়েছে 64,781 টন। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। অর্থ পাচারের অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাফসির আউয়ালকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করেছে দুদক। দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাফসির আউয়াল বলেন, ভিত্তিহীন অভিযোগে বারবার তাকে ডাকা হচ্ছে। তবে দুদক সচিব জানান, সুনির্দিষ্ট অভিযোগেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। দুদকের প্রধান কার্যালয়ে নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগে সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি দল তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের সাথে কথা বলেন তাফসির আউয়াল। দুদক অথবা এটা জানতেন না বা জানেন না, আমি মনে করি এই জিনিসটা একটা পারিবারিক ঝামেলার জন্যই এভাবে এখানে চলে আসে। তাফসির আউয়ালের দাবি ভিত্তিহীন বলে দাবি দুদক সচিবের। কমিশনের শিডিউলভুক্ত অপরাধ হিসাবেই অভিযোগ অনুসন্ধানে গ্রহণ করেছে এবং অনুসন্ধান শেষে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে বলে আমরা আশা করি। গত 31 আগস্ট প্রথম দফায় তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করে দুদক। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা। প্রতিষ্ঠার পর 24 বছরে আইন কমিশন নতুন আইন প্রণয়ন এবং বিদ্যমান আইন সংস্কারে সরকারকে 154টি সুপারিশ ও মতামত দিয়েছে। কমিশনের হাত ধরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন হলেও সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ নীতিমালা, সাক্ষী সুরক্ষা আইন এখনও আলোর মুখ দেখেনি। তবে কমিশন চেয়ারম্যান জানিয়েছেন, সাক্ষ্য আইন, ভূমি আইন, নারী ও শিশু নির্যাতন আইন ও শিশু আইন সহ বেশ কিছু আইন সংস্কারের কাজ এখন শেষ পর্যায়ে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। 1996 সালে গঠিত হয় জাতীয় আইন কমিশন। গত 24 বছরে এ পর্যন্ত 154টি সুপারিশ ও মতামত আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে কমিশন। সুপারিশ পর্যবেক্ষণ ও মতামত ভিত্তিক এসব প্রতিবেদনের মধ্যে সম্পূর্ণ বা আংশিক বাস্তবায়ন এবং সেই সাথে মতামত গ্রহণও করেছে সরকার। এবছরই প্রযুক্তি ব্যবহার বিল 2020-এ আইন কমিশনের মতামত ও সুপারিশ বাস্তবায়নও হয়েছে। কমিশনের হাত ধরে বেশ কিছু আইন প্রণীত হলেও বেশিরভাগ সুপারিশের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। পার্লামেন্ট কখন কি করবে সেটা তো আর আমাদের হাতের মধ্যে নয়। এটা তো পার্লামেন্ট তাদের সুযোগ সুবিধা প্রয়োজনীয়তা তারা মনে করলে সেইভাবে তারা আগাবেন। এটা খালি সরকার নয়, পার্লামেন্টেরও ব্যাপার। 2014 সাল থেকে অপেক্ষায় আছে সাক্ষ্য আইন যুগোপযোগী করা সহ বেশ কিছু আইন সংস্কারের কাজ। তবে ভূমি আইন, নারী ও শিশু নির্যাতন আইন সহ বেশ কিছু আইনের অসঙ্গতি দূর করার ড্রাফটিংয়ের কাজ শেষ পর্যায়ে বলে জানান কমিশনের চেয়ারম্যান। আমাদের কাজের অগ্রগতি একটু বেশ ডেন্টেড হয়েছে বিকজ অফ আপনার কোভিড প্যান্ডেমিকের কারণে। সাক্ষ্য আইনের সবগুলো আইনের সঙ্গেই সম্পৃক্ত, সেজন্য এটা বাংলা করার চেষ্টা করতেছি। প্রথম ড্রাফটটা কমপ্লিট হয়ে যাবে এই ডিসেম্বরের মধ্যেই। কমিশনের সুপারিশ মেনেই 1973 সালের আন্তর্জাতিক অপরাধ আইনে প্রয়োজনীয় সংশোধনী আনা হয়, যে আইনের উপর ভিত্তি করে দেশে মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। মুজিব বর্ষে বিভিন্ন ব্যাংকে স্থাপন করা হচ্ছে মুজিব কর্নার। এখানে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর মুরালের পাশাপাশি নানার সময়ের দুর্লভ কিছু স্থির চিত্র। রাখা হয়েছে বঙ্গবন্ধুর লেখা এবং বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি দর্শনার্থীরা জাতির পিতার সাথে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। জাতির পিতার মুরাল, নানা সময়ের ছবি আর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বই, সব মিলিয়ে মুজিব কর্নার। এ চিত্র ইসলামী ব্যাংক বাংলাদেশের। এই ব্যাংকের মতো প্রায় সবগুলো ব্যাংকই এগিয়ে এসেছে মুজিব কর্নার স্থাপনে। বঙ্গবন্ধুর হাত ধরে কিন্তু সমস্ত কিছু আবর্তিত হয়েছে। ব্যাংক ব্যবস্থার ভিত্তি বঙ্গবন্ধুর হাত ধরেই হয়েছে। কাজে তার একটা স্মৃতি, তার মানে স্পট বা তার সম্পর্কে কিছু জনতাঙ্গে থাকবে না, এটা ধারণা করার কোনো ব্যাপার নেই। এই উদ্যোগ বাস্তবায়নের সাথে যারা যুক্ত তারা বলছেন, বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি তার চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছেন। সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধুকে তুলে ধরা, তার যে সাধারণ জীবনযাপন এবং
সৎ জীবনযাপন এটা তুলে ধরা, সেই চিন্তা থেকেই মূলত বঙ্গবন্ধু কর্নারের প্রতি আমাদের উৎসাহ। জাতির পিতার নানা মুহূর্তের অনেক ছবি ধরা পড়েছে পাবেল রহমানের ক্যামেরায়। তার তত্ত্বাবধানেই এ উদ্যোগের বাস্তবায়ন। কিশোর বয়সেই আমি বঙ্গবন্ধুর কাছে চলে গেছিলাম এবং বঙ্গবন্ধুর কিছু ছবি আমি তুলে ফেলেছিলাম, যে ছবির মধ্যে আপনারা দেখছেন যে বঙ্গবন্ধু গেঞ্জি পরা পাইপ টানার ছবিটা, এটা খুবই ঐতিহাসিক একটি ছবি। বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুর জায়গায় থাকবেন, কিন্তু আমরা যাতে প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে কাছে পাই সেটাই হচ্ছে ব্যাপার। যে এখানে যারা ভিজিটার আসবেন, যারা ব্যাংকে বিভিন্ন কাজে আসবেন, তারা দেখবেন এবং ঘরে ফিরে নিয়ে যাবেন এখানকার স্মৃতি। আলোকচিত্রী পাভেল রহমান ইসলামী ব্যাংকের পাশাপাশি জনতা ও উত্তরা ব্যাংক সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছে বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। 1 বছর পর 5,000-এর উপরে ডিএসসির সূচক, সিএসইতেও ঊর্ধ্বগতি। ব্রাজিলে চীনের ভ্যাকসিনের সফল পরীক্ষা, বিশ্বজুড়ে আক্রান্ত 2,80,00,000। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। রাজধানী নবাবপুরে নকল কেবলের বিরুদ্ধে অভিযান চালিয়ে 16 লাখ টাকা জরিমানা ও কারখানা সিলগালা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানী নবাবপুরে যৌথ অভিযান চালায় র্যাব ও বিএসটিআই। এ সময় নামি দামি কোম্পানির নকল কেবল কারখানার সন্ধান পায় র্যাব। এসব কারখানা সিলগালা করার আদেশ দেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া নকল কেবল বিক্রি করার অপরাধে বেশ কয়েকটি দোকান মালিককে জরিমানা করা হয়। বেশ কয়েকটি বিদ্যুতের তার তৈরি কারখানায় আসলে নকল তার তৈরি করা হচ্ছে এবং কিছু কিছু অনুমোদনহীন ফ্যাক্টরি রয়েছে। একই সাথে কিছু দোকানে আমরা অভিযান পরিচালনা করছি যেখানে আসলে এই নকল তারগুলো বিক্রি হচ্ছে। তো এই অপরাধের কারণে এখন পর্যন্ত 16 লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। যে কারখানাগুলোতে আসলে এই ধরনের কাজ চলছিল বা তার তৈরি করছিল সেই সমস্ত 5টি কারখানা আমরা সিলগালা করে দিচ্ছি। হঠাৎ ই-কমার্স বা অনলাইনে কেনাকাটা জনপ্রিয় হলেও প্রতিষ্ঠানগুলোর পেশাদারিত্বের অভাব বেশ ভালোভাবেই ফুটে উঠেছে। নানা রকম প্রতারণার শিকার হচ্ছেন ক্রেতারা, আবার পণ্য বিক্রি করে হয়রানির শিকার হতে হচ্ছে অনলাইন প্রতিষ্ঠানের কর্মীদের। বিশেষজ্ঞরা বলছেন এখনও বিক্রেতা ও ক্রেতার মধ্যে সম্পূর্ণ আস্থার সম্পর্ক তৈরি হয়নি। ব্যবসাটির প্রসারে ক্রেতা বিক্রেতা এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে। ইবনে নূর শাওনের রিপোর্ট। অনলাইন প্ল্যাটফর্ম, ফেসবুক পেজ কিংবা ই কমার্স সাইটগুলোতে পণ্য অর্ডার করে প্রতারিত হওয়া গ্রাহকের সংখ্যা দিন দিন বাড়ছে। নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শীর্ষস্থানীয় প্রায় সব প্রতিষ্ঠানের নামেই আছে প্রতারণার অভিযোগ। অর্ডার দেয়া পণ্যটি না পাওয়া, ক্রেতার টাকা আটকে রাখা, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে ফেলার মতো অভিযোগের শেষ নেই। ফেসবুকে একটি পেজ খুলে অনেকেই ই কমার্স ব্যবসায়ী, আবার নাম সর্বস্ব প্রতিষ্ঠানের প্রতারণারও শিকার হচ্ছেন ক্রেতারা। এসব নিয়ে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে হুমকি ধামকির মুখে পড়তে হয়েছে অনেককেই। অর্ডার করার পরে হঠাৎ করে গত 23 জুলাই ওরা দেখা যায় যে আমি অর্ডারটা ডেলিভারি পেয়েছি, কিন্তু আদৌ ওদের পক্ষ থেকে আমার সাথে কোনো যোগাযোগ করা হয়নি। ক্রেতারাও নানাভাবে প্রতারণা এবং হয়রানি করছেন বলে অভিযোগ ই কমার্স প্রতিষ্ঠানগুলোর। পারফিউম অর্ডার দেয়, পারফিউমের বোতল থেকে অরিজিনাল পারফিউমটা বের করে ভিতরে নকল পারফিউমটা ভরে পারফিউমের বোতলটা বলে আমি পারফিউমটা খারাপ পেয়েছি বা নিব না, চেঞ্জ অফ মাইন্ড। সেরকম আমাদের বেশ কিছু বড় বড় সেলারের প্রচুর লস হয়েছে। অনলাইনে অর্ডার করার আগে মন দিয়ে প্রোডাক্ট ডেসক্রিপশন পড়ে দেখার পরামর্শ তার। ছবি দেখে আসলে অর্ডারটা করা, আর নট যে আপনার ধরেন ডিসক্রিপশনটা পড়া, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু আপনার ছবিতে দেখলে যেমন ধরেন হয়তো এই মাইক্রোফোনটা যদি ছবি তোলা হয় এবং সেটাকে প্রেজেন্ট হয়তো মনে হতে পারে বড়। অনেক ক্ষেত্রে সেলারে কী করে আপনার ব্ল্যাক কালার জায়গায় রেড কালারটা হয়তো আপনার বা পার্পল কালারের মকটা প্রসেস করে দেবে, ঠিক আছে, ওটা না একই দাম। তো অফলাইনে হলে কিন্তু আপনার কাস্টমার কিন্তু মেনে নিত। খাতটি দ্রুত সম্প্রসারণের ফলে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে বলে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী। ওরে সরে বেড়ে গেছে, তো কিছু ঝামেলাও ঢুকে পড়েছে, কিন্তু খুব প্রপার ওয়েতে আগেবার তো 5 বছর ধরে হয়তো এই সমস্যাগুলো অত বেশি আসতো না, ঠিক হয়ে যাবে সময়। বাট এই অ্যাচিভমেন্টটা কিন্তু অত্যন্ত লুক্রেটিভ
ব্যবসাটিকে টিকিয়ে রাখতে সেলার, বায়ার এবং ই কমার্স প্রতিষ্ঠানগুলোর মধ্যে আস্থার সম্পর্ক তৈরিতে কাজ করছে ইক্যাব। আমরা পলিসি উন্নয়নে বাণিজ্য মন্ত্রণালয়, কম্পিটিশন কমিশন এবং বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে আমরা কাজ করছি, যাতে ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি না হয় এবং ভোক্তারা আস্থার সহিত আমাদের মেম্বার কোম্পানিগুলো থেকে কেনাকাটা করতে পারে। ইক্যাবের আশা, ক্রেতা এবং প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশ্বাসের সম্পর্ক তৈরি হলে ভবিষ্যতে ই কমার্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। মাদক তৈরি উপকরণ সহ 6 জনকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রাতে বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সে সময় 12 কেজি 320 গ্রাম এমফিটামিন পাউডার উদ্ধার করা হয়। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক আহসানুল জব্বার জানান, জব্দ করা মাদক তৈরির উপকরণের বাজার মূল্য 24 কোটি 64 লাখ টাকা। গ্রেপ্তার হওয়ারা আন্তর্জাতিক চক্রের সাথে জড়িত কিনা তার খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থেকে 55 লাখ টাকার জীবন বীমার চেক গ্রহণ করেছে ইসলামী ব্যাংক। গ্রুপ বীমার আওতায় এই টাকা প্রদান করেছে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোর্শেদ আলম সিদ্দিকী ইসলামী ব্যাংক লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলার হাতে চেক হস্তান্তর করেন। ইসলামী ব্যাংকে কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী 7 কর্মকর্তা কর্মচারীর পরিবারকে জীবন বীমার এই টাকা দেওয়া হয়। এ সময় 2 প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউএস ওপেন টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সেরেনা উইলিয়ামস। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে বুলগেরিয়ার শ্বেতানা পিরনকোভা। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনা ভ্যাকসিনের জন্য অর্থের বরাদ্দ আছে সংসদে। প্রধানমন্ত্রী দেশের মানুষের সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার। নারায়ণগঞ্জ বিস্ফোরণের মৃতের সংখ্যা বেড়ে 30। মামলা সিআইডিতে তদন্ত রিপোর্ট দিতে আরও সময় চায় কমিটি। সিনহা হত্যা কক্সবাজারের এসপিকে আসামি করার আবেদন খারিজ। ওসি প্রদীপের বিরুদ্ধে আরও 2 মামলা। বিভিন্ন সংস্থার তথ্যের ভিত্তিতেই ব্যাংকে সাইবার হামলার সতর্কতা, গ্রাহকদের সাবধান হওয়ার পরামর্শ। এবং রিজেন্ট শাহেদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ঝুলছে 60 মামলা, প্রতারণা সহ 2টির চার্জশিট শিগগিরই। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।